আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলা অডিও বুক বাই আলম সরকার ইউটিউব চ্যানেলে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 6. 1971 সালে দক্ষিণপন্থী শক্তিসমূহ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার সবগুলো ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করে এবং তাদের কার্যকলাপ বেআইনি বলে চিহ্নিত করে। তার ফলে দক্ষিণপন্থী রাজনৈতিক দল মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক লীগ, নেজামে ইসলামী, জামায়াতে ইসলামী এবং ইসলামী ডেমোক্রেটিক লীগ এই সকল দক্ষিণপন্থী রাজনৈতিক দলের প্রকাশ্য রাজনৈতিক কর্মতৎপরতা বন্ধ হওয়ার ফলে তারা গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে যেতে আরম্ভ করেন। যেহেতু প্রকাশ্যে তাদের সভা ও সমাবেশ এবং শোভাযাত্রা করার অধিকার ছিল না, তাই তারা ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহের কাঁধে ভর করেন। রবীন্দ্রনাথের কবিতার সেই পংক্তিটা আছে না, নিন্দাকে রসনা হতে দিলে নির্বাসন, গভীর জটিল মূল অন্তরে প্রসারে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই জিনিসটি ঘটতে আরম্ভ করল। তারা মসজিদ এবং মাদ্রাসা সমূহকে তাদের কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করতে থাকলেন। ওয়াজ মাহফিল, ধর্মীয় জলসা, নবীর জন্ম মৃত্যু তারিখ, 10-15 দিন ব্যাপী সিরাত অনুষ্ঠানের আয়োজন করতে থাকলেন। পাকিস্তান যতদিন টিকে ছিল, সমাজের ভেতর থেকে এই ধরনের ধর্মীয় জিগির কখনো উন্থিত হতে দেখা যায়নি। অথচ ধর্মতান্ত্রিক রাষ্ট্র পাকিস্তান ভেঙে যাওয়ার পর এই সকল প্রতিষ্ঠানকে সক্রিয় করে তোলা হয়েছে। সেই সময়ে বাংলাদেশে কোনো মানুষের ধন প্রাণের নিশ্চয়তা নেই। একদিকে চলছে রাজনৈতিক নিষ্পেষণ, অপরদিকে সরকারি সন্ত্রাসের মোকাবেলা করার জন্য চরমপন্থী রাজনৈতিক দলগুলো পাল্টা সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করে যাচ্ছিল। দেশে দুর্ভিক্ষ, অনাহারে মানুষ মারা যাচ্ছে। এই ধরনের একটা সংকটজনক সময় সন্ধিতে দেশের প্রতিষ্ঠিত সরকার কোনো ক্ষেত্রেই বিশেষ যোগ্যতার পরিচয় দিতে পারছে না। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার ইচ্ছা করলেও হয়তো অধিক কিছু করতে পারতেন না। নানা ধরনের সমস্যার ভারে তাদের হিমশিম খেতে হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, দেশের সাধারণ মানুষ সরকারের স্বচ্ছতার ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছিলেন। তার কারণও ছিল, সরকারি পৃষ্ঠপোষকতায় একদল মানুষ রাতারাতি ধনী হয়ে উঠল। তারা দোকান, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এ সকল দখল করতে থাকল। এই ধরনের কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে পাকিস্তানের সমর্থক গোষ্ঠী মুসলিম বাংলা গঠন করার জন্য তৎপরতা চালিয়ে যেতে আরম্ভ করলেন। এখানে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের অনুষ্ঠান হতে লাগল। যে সমস্ত বুদ্ধিজীবী সরকারি নীতি এবং আদর্শের সমর্থক ছিলেন, সমাজের তৃণমূল থেকে উত্থিত সাম্প্রদায়িকতা প্রতিরোধ করার কোনো বুদ্ধিবৃত্তিক অবস্থান তারা গ্রহণ করতে পারেননি। দেশের বিবেকবান মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা অবশিষ্ট ছিল না। মুসলিম বাংলার সমর্থকরা মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় সভাগুলোতে ফিসফিস করে বলতে আরম্ভ করলেন, ভারত পাকিস্তানকে হটিয়ে গোটা বাংলাদেশটা দখল করে বসেছে। এই দেশে মুসলমানদের ধন, প্রাণ, ঈমান কোনো কিছুই নিরাপদ নয়। শতধারায় এই ধরনের নেপথ্যে প্রচারের কারণে সমাজের ভেতর থেকে ঘূর্ণি হাওয়ার মতো সাম্প্রদায়িক মনোভাব জাগ্রত হয়ে জনমানসে জীবাণুর মতো প্রভাব বিস্তার করতে আরম্ভ করল। দক্ষিণপন্থী ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অনেকগুলোই সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠান। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যে দলটি দায়ী, সেই পাকিস্তান মুসলিম লীগ 1954-এর নির্বাচনে সেই যে ধরাশায়ী হয় আর কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। জেনারেল আইয়ুব মুসলিম লীগের একটি অংশকে নতুন জীবন দান করতে চেষ্টা করেছিলেন। আইয়ুবের পতনের সঙ্গে সঙ্গে মুসলিম লীগ শুধুমাত্র একটা নিষ্প্রাণ অস্তিত্বে পরিণত হয়। এই দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতে ইসলামী ছিল ক্যাডার ভিত্তিক সংগঠন।
পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরাই সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। তারা সর্বতোপায়ে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করেছেন। রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি যে সকল সন্ত্রাস সহায়ক বাহিনী যুদ্ধকালে সৃষ্টি করা হয়েছিল, তার সিংহভাগই এসেছে জামায়াতে ইসলামী দলটি থেকে। পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর জামায়াতে ইসলামীর অধিকাংশ কর্মীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়, কিন্তু অল্প সংখ্যক অপরাধীই ধরা পড়ে। এই অপরাধীদের অনেকেই নগদ অর্থের বিনিময়ে সরকারের লোকদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করেছে। বেশ কিছু অংশ নানা কৌশল অবলম্বন করে সৌদি আরব, কুয়েত, ইরান ইত্যাদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে চলে যায়। এক পর্যায়ে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজমও পাকিস্তান থেকে সৌদি আরবে চলে আসেন। মধ্যপ্রাচ্যের দেশসমূহে, বিশেষ করে সৌদি আরব এবং কুয়েতে এ সকল পলাতক জামায়াত সদস্য নিজেদের সংগঠিত করে সংঘবদ্ধভাবে জোরালো প্রচার চালাতে আরম্ভ করেন। আন্তর্জাতিক যোগাযোগের জন্য লন্ডন অফিসটি ব্যবহার করতে থাকেন। তারা মধ্যপ্রাচ্যের সকল শ্রেণীর মানুষদের বোঝাতে থাকেন যে বাংলাদেশে ইসলাম সত্যি সত্যি বিপন্ন। ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করে ফেলেছে। বাংলাদেশে অনেক গুণ বেশি ইসলামকে জীবিত রাখতে হলে সেখানে গ্রামে গঞ্জে সর্বত্র মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন, কেননা মসজিদ এবং মাদ্রাসাই ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি। মধ্যপ্রাচ্যের মানুষ তাদের কথা বিশ্বাস করেছেন। মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রচুর অর্থ সাহায্য করেছেন। মধ্যপ্রাচ্য থেকে আসা অর্থে বাংলাদেশের শহর বন্দর থেকে শুরু করে একেবারে নির্জন গ্রামে পর্যন্ত অনেক মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। একটি পরিসংখ্যান নিলে জানা যাবে, পাকিস্তানে বিগত 25 বছরে যত পরিমাণে মসজিদ, মাদ্রাসা তৈরি হয়নি, বাংলাদেশ আমলে 25 বছর সময়ের মধ্যে তার চাইতে অনেক গুণ বেশি মসজিদ, মাদ্রাসা তৈরি হয়েছে। বর্তমান বাংলাদেশে এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া দুষ্কর হবে যেখানে একটি মাদ্রাসা নেই। বর্তমানে মাদ্রাসা গ্রাম সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদে কোনো প্রার্থীকে বিজয়ী হতে হলেও মাদ্রাসার সমর্থন লাভ করা জরুরি হয়ে দাঁড়ায়। বাংলাদেশের শহরগুলোতে তারা পরিকল্পনা করে এমন কতিপয় মসজিদ নির্মাণ করেছেন যার সঙ্গে এক একটি সুপার মার্কেট সংযুক্ত রয়েছে। এই সব মার্কেট থেকে ভাড়া ইত্যাদি বাবদে যে অর্থ আদায় হয় তার 1/4 মাত্র মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়। বাকি বিপুল পরিমাণ অর্থ ধর্মীয় রাজনীতির পিছনে ব্যয়িত হয়। মসজিদ ছাড়া তারা ক্লিনিক, হাসপাতাল, ব্যাংক এবং আরও নানা রকম বাণিজ্যিক প্রতিষ্ঠান করে দেশের ভেতর থেকেই একটা আয়ের উৎস সৃষ্টি করে ফেলেছেন। সাম্প্রদায়িক রাজনীতি একটা শক্ত আর্থিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলেই মাসে মাসে মাসোহারা দিয়ে বিপুল সংখ্যক কর্মী এবং প্রচারক পোষা তাদের পক্ষে অসম্ভব হয় না। রাজনৈতিকভাবে সমাজে আশানুরূপ অগ্রগতি না হলেও সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে তারা শক্তি সংগ্রহ করে একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। মুজিব সরকারের আমলে শিক্ষা সংস্কারের কথা উঠলেও জনমত বিপক্ষে যায় এই আশঙ্কায় তিনি মাদ্রাসা শিক্ষায় হাত দিতে সাহসী হয়ে উঠতে পারেননি। জিয়ার আমলে এই মাদ্রাসা সমূহকে সরকারের সমর্থন ক্ষেত্রে পরিণত করার একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। এরশাদ আমলে মাদ্রাসা সমূহের মধ্যে ধর্মীয় রাজনীতি ছড়িয়ে দেবার চেষ্টার ত্রুটি করা হয়নি। খালেদা জিয়ার সরকারের আমলে মাদ্রাসা সমূহ যে পরিমাণ সরকারি অনুদান পেয়েছে তা মাধ্যমিক স্কুলগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের চাইতে বেশি। এই সমস্ত কারণ ছাড়াও বাংলাদেশে সাম্প্রদায়িকতা গাঢ়মূল হওয়ার একাধিক আন্তর্জাতিক কারণ বর্তমান। আফগানিস্তান, আলজেরিয়া, ইরান, মিশর এই সকল মুসলিম দেশে মৌলবাদের উত্থান বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে বহুলাংশে প্রভাবিত করেছে।
বাংলাদেশ মুসলমান প্রধান দেশ হওয়ায় মুসলিম জগতের চলমান ঘটনা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে না। কিছু কিছু প্রভাব অবশ্যই পড়ে। আরও একটি বিষয় অবশ্যই স্পষ্ট করা প্রয়োজন। সোভিয়েত রাশিয়ার ভাঙন, কমিউনিজমের ভরাডুবি এবং সোভিয়েত মধ্য এশিয়ায় একগুচ্ছ মুসলিম রাষ্ট্রের আকস্মিক আবির্ভাবের কারণে পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলো পৃথিবীতে তাদের প্রভুত্বমূলক আধিপত্য অক্ষুণ্ণ রাখার ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করতে আরম্ভ করেছে। পশ্চিমা তাত্ত্বিকেরা বলেছেন, আগামীতে পশ্চিমা শক্তির সঙ্গে যদি অন্য কোনো শক্তির সংঘাত বাঁধে, তাহলে প্রথম সংঘাতটি বাঁধবে ইসলামের সঙ্গে এবং দ্বিতীয় সংঘাতটি হতে পারে কনফুসীয়পন্থী চীনের সঙ্গে। পশ্চিমা শক্তিগুলো ইসলাম ধর্মের প্রতিরোধ ক্ষমতা খর্ব করার জন্য দুনিয়া জোড়া নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুখ্যত আত্মরক্ষার প্রয়োজনে মুসলিম দেশগুলোতে এক ধরনের ধর্মীয় পুনরুত্থান জেগে উঠেছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। এই সামাজিক রূপান্তরটা এত চুপিসারে ও নীরবে ঘটেছে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে তার প্রভাব অস্বীকার করা অসম্ভব নয়। ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগকেও 1996 সালে এই সাম্প্রদায়িক প্রভাবের কিছু কিছু স্বীকার করে নিয়ে ক্ষমতায় আসতে হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা পাকিস্তান সেনাবাহিনীর সশস্ত্র হামলার মুখে ঘরবাড়ি দেশ ফেলে প্রাণ বাঁচাবার তাগিদে ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। 9 মাস পর দেশে ফিরে দেখেন তাদের ঘরবাড়ি অবশিষ্ট নেই। তাদের দোকানপাট, জমিজমা, পুকুর, এমনকি ভিটেমাটি পর্যন্ত সংখ্যাগুরু সম্প্রদায়ের দখলে চলে গেছে। এই দখলদার সংখ্যাগুরুদের মধ্যে সকলে পাকিস্তান ভক্ত নয়। সরকার সমর্থক দেশপ্রেমিক জনগণেরও অভাব নেই। বেশিরভাগ হিন্দু তাদের ঘরবাড়ি এবং অন্যান্য অস্থাবর সম্পত্তি যা কিছু হাতের কাছে ছিল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এই 9 মাসে তার সবটাই নিঃশেষ করে ফেলতে হয়েছে। সম্পূর্ণ কপর্দক্ষিণ অবস্থায় ঘরবাড়ি আবার নতুন করে গড়ে তোলার কাজে মন দিলেন। তাদের হাতে কোনো সহায় সম্পদ নেই। সরকার তাদের পুনর্বাসনের কাজে কোনো রকম সহযোগিতার হস্ত সম্প্রসারিত করলেন না। সংখ্যাগুরু প্রতিবেশীর কাছ থেকে প্রয়োজনীয় সহানুভূতি পর্যন্ত তারা পেলেন না। তথাপি তাদের মনে একটা সান্ত্বনা ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন। স্বাধীন বাংলাদেশে তারা আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক নন। রাষ্ট্রীয় এবং সামাজিক বিষয়ের সর্বক্ষেত্রে সংখ্যাগুরুদের মতো তাদের সমান অধিকার। ঘরবাড়ি তৈরি করে থিতু হয়ে বসার পরে তাদের যখন অধিকার বোধটা ব্যবহার করতে চাইলেন, তারা কল্পনাও করতে পারেননি এই স্বাধীন বাংলাদেশেও তাদের জন্য মর্মান্তিক আঘাতটা অপেক্ষা করছে। স্বাধীনতার 1 বছর না যেতেই পাকিস্তান আমলের চাইতেও জোরালো সাম্প্রদায়িকতার মুখোমুখি তাদের দাঁড়াতে হলো। স্বাধীনতার পর প্রথম দুর্গোৎসবটাতেই তার বহিঃপ্রকাশ ঘটে। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং বরিশালের নানা জায়গায় দুর্গা প্রতিমা ভেঙে ফেলে হিন্দু সম্প্রদায়ের ধর্মাচরণে বাধা দেয়া হলো। ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এক হয়ে গেল। বাংলাদেশে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দূরত্বের মধ্যে সেতুবন্ধন রচনা একরকম প্রায় দুঃসাধ্য করে তুলেছে। তার জন্য আরও কতিপয় বিষয় পর্যালোচনার প্রয়োজন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় আইয়ুব খান সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি সহ পরিত্যক্ত সম্পত্তিকে এক অর্ডিন্যান্স বলে শত্রু সম্পত্তি বলে ঘোষণা করেছিলেন। হিন্দু সম্প্রদায় পাকিস্তান আমল থেকেই এই নাগরিক অধিকার বিরোধী আইনের প্রতিবাদ করে আসছিল, কিন্তু ফলোদয় হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা আশা করেছিলেন স্বাধীন বাংলাদেশে এই আইনের অস্তিত্ব বিলুপ্ত হবে। শেখ মুজিবুর রহমানের সরকার এই আইনের নামটা পরিবর্তন করে শত্রু সম্পত্তির স্থলে অর্পিত সম্পত্তি রাখলেন, কিন্তু কার্যকারিতা একই রকম থেকে গেল। শেখ মুজিবুর রহমান
যিনি ছিলেন তাদের একরকম ভরসাস্থল, তার এই ধরনের সংবেদনহীনতা হিন্দুদের চূড়ান্তভাবে হতাশ করল। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী রমনার বহু পুরনো কালীবাড়ি ধ্বংস করে। ওই 71 সালেই সামরিক শাসক ইয়াহিয়া খান আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে রমনা কালীবাড়ি পুনর্নির্মাণের টেন্ডার আহ্বান করেছিলেন, এরকম শোনা যায়। যাই হোক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে রমনার কালী মন্দির পুনর্নির্মাণ করার অনুমতি পাননি। শেখ মুজিবুর রহমান বোধ করি তাদের বলেছিলেন, ওই নাজুক সময়ে মন্দির নির্মাণের অনুমতি দিলে তার সরকারের বিপদ হতে পারে। এইভাবে খোদ মুজিব শাসনামলেই তাদের একটার পর একটা আশাভঙ্গ ঘটতে থাকে। 1975 সালে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটি পাল্টে গেল। পাকিস্তানপন্থী শক্তির ক্ষমতা দখল করার পর হিন্দুরা অধিকতর অসহায় এবং জাতীয় জীবন থেকে বিচ্ছিন্ন বোধ করতে থাকেন। তারপরে জিয়াউর রহমানের আমলে এসে সংবিধানের যখন পরিবর্তন করা হলো, হিন্দু সমাজের হতাশা ঘনীভূত আকার ধারণ করল। তাদের মনোভাব দাঁড়ালো এরকম যে, বাপ পিতামহের এই দেশটিতে আমাদের কোনো অধিকার নেই। এই দেশের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের চূড়ান্ত রকম আত্মত্যাগ করতে হয়েছে। তথাপি আমাদের সামাজিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি আমাদের বসবাস করতে হয়। আমাদের পুকুরের মাছ, ক্ষেতের ধান, বাগানের তরিতরকারি ওই সম্প্রদায়ের লোকেরা এসে যখন জোর করে কেটে নিয়ে যায়, আমরা কোনো প্রতিবাদ করতে পারি নে। আমরা বিচার পাই নে, পুলিশ আমাদের কথা শোনে না। আইন আদালত করতে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আমরা স্কুল কলেজে ছেলে মেয়ে পাঠিয়ে নিশ্চিন্ত এবং নিরাপদ বোধ করতে পারি নে। আমাদের চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত বৈষম্যের নীতি অনুসরণ করা হয়। আমরা কারবার তেজারত করে জীবন ধারণ করব, সেরকম ভরসাও পাইনি। এই দেশটিতে থেকে আমাদের কি লাভ হবে? দলে দলে হিন্দুরা দেশ ত্যাগ করতে আরম্ভ করলেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতা বোধ প্রবল হয়ে উঠেছিল। তার প্রভাব যে হিন্দুদের ওপর পড়েনি সে কথাও বলা যাবে না। চিত্তরঞ্জন সুতারের নেতৃত্বে স্বাধীন বঙ্গভূমি আন্দোলন নামে একটি আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল। সুতরাং বাবুর দাবি ছিল, বাংলাদেশের সীমান্তবর্তী 3টি জেলা হিন্দু জনসাধারণদের বসবাসের জন্য আলাদা করে দেওয়া হোক। হিন্দু মৌলবাদী শক্তি চিত্তরঞ্জন সুতারকে দিয়ে এ আন্দোলনটি সৃষ্টি করিয়েছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারও বাংলাদেশ সরকারকে বিব্রত করার জন্য বঙ্গভূমি আন্দোলনকে উস্কে দিয়েছে। এরশাদ ক্ষমতায় এসে সংসদে আইন পাশ করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কিছুই অবশিষ্ট নেই। দেশত্যাগের মাত্রা অধিক হারে বেড়ে গেল। নানা রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ইসলামকে রাষ্ট্রধর্ম করার বিরুদ্ধে প্রতিবাদ জানালো বটে, কিন্তু আইনটি রদ করা সম্ভব হলো না। 1996 সালে হিন্দু সম্প্রদায়ের কাছে অধিকতর গ্রহণযোগ্য রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্ষমতা লাভের পরও দেখা যাচ্ছে আইনটি যথাযোগ্য বহাল রয়েছে। 1991 সালে ভারতে বিজেপির নেতৃত্বে হিন্দু মৌলবাদীরা মোগল সম্রাট বাবর কর্তৃক প্রতিষ্ঠিত একটি ষোড়শ শতাব্দীর মসজিদ ভেঙে ফেলে। ওই জায়গায় শ্রীরামচন্দ্রের নামে একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামগঞ্জ সর্বত্র হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক মুসলমানেরা হামলা শুরু করেন। হিন্দুদের ঘরবাড়িতে আগুন লাগানো হয়, তাদের দোকানপাট ভেঙে ফেলা হয়, তাদের মন্দির এবং দেবালয় শয়ে শয়ে ধ্বংস করা হয়। খালেদা জিয়ার সরকার দাঙ্গা প্রতিরোধ করার কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। অপর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক মুসলমানদের কাছে অপ্রিয় হওয়ার ভয়ে হিন্দুদের পাশে এসে দাঁড়াতে পারলেন না। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দেশ ভাগ হওয়ার পর থেকে
অনেকবার সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়েছেন। 1971-এ পাকিস্তান সেনাবাহিনীর নিষ্ঠুরতাও তাদের সহ্য করতে হয়েছে। কিন্তু 1991 সালে বাবরি মসজিদ ধ্বংসজনিত নিষ্ঠুরতার সঙ্গে অন্য কোনো নিষ্ঠুরতার তুলনা চলে না। তারা চূড়ান্ত অসহায়তা সহকারে প্রত্যক্ষ করতে বাধ্য হলেন কি প্রচণ্ড আক্রোশে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ তাদের ওপর আক্রমণ করতে পারে। তারা মর্মে মর্মে অনুভব করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংখ্যাগুরু সম্প্রদায়ের আক্রোশ সময় বিশেষে তা সাইক্লোন, সমুদ্র প্লাবন কিংবা বিধ্বংসী ভূমিকম্পের চাইতেও মারাত্মক হতে পারে। এই সমস্ত ঘটনার অভিঘাত হিন্দু সম্প্রদায়ের সংবেদনাকে এতটা আহত করেছে, তারা বাংলাদেশে নির্ভর করার মতো কোনো অবলম্বনই খুঁজে পেলেন না। কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থক বিচারপতি দেবেশ ভট্টাচার্যের মতো মানুষকে ভোরের কাগজে প্রবন্ধ লিখে হিন্দুদের জন্য স্বতন্ত্র নির্বাচন দাবি করতে হয় তা অনুমান করতে কষ্ট হয় না। সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতি অবিশ্বাস, সংশয় এবং আতঙ্কের কারণে বাংলাদেশের হিন্দুরা অপর দুটি সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান এবং বৌদ্ধদের নিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের পেছনের উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, বাস্তবে তার কর্মকাণ্ড সাম্প্রদায়িক খাতেই প্রবাহিত হচ্ছে এ কথা বললে অত্যুক্তি করা হবে না। তারপরেও এই ধরনের সংগঠনের যৌক্তিকতা অস্বীকার করা যায় না। মুসলমানেরা যদি সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে, সংখ্যালঘু সম্প্রদায়গুলোর নিষ্ক্রিয় হয়ে বসে থেকে সংখ্যাগুরু সম্প্রদায়ের অত্যাচারের শিকার হওয়ার চাইতে সাম্প্রদায়িকভাবে সংগঠিত প্রতিবাদ রচনা করা অনেক পুরুষোচিত কাজ। তারপরেও একটা কথা থেকে যায়, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যবর্তী দূরত্ব যদি ক্রমাগত বাড়তে থাকে, এই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পরিণতির দিকে ধাবিত হবে সেই জিনিসটি কল্পনা করলেও আতঙ্কিত না হয়ে পারা যায় না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতার একটি বিষাক্ত স্রোত সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়ে হিন্দু জনগোষ্ঠীকে মুসলিম জনগোষ্ঠীর কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই প্রক্রিয়াটি ক্রমশ বলবান হয়ে উঠেছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অবস্থানটি যদি নেপালের মতো হতো, আমাদের দুশ্চিন্তা করার বিশেষ কোনো কারণ থাকত না। নেপাল পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে নেপালের জনগণই সবচাইতে ভারত বিরোধী, তা এক জরিপে প্রমাণিত হয়েছে। সুদীর্ঘকালের ঐতিহাসিক সংলগ্নতার কারণে ভারত বাংলাদেশ হিন্দু মুসলমান এই সম্পর্কের ধরনগুলো সরল এবং একমাত্রিক নয়। সেই কারণে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এক হয়ে দাঁড়ায়। আবার অনায়াসে হিন্দু বিরোধিতাও ভারত বিরোধিতায় রূপান্তরিত হতে পারে। মুসলিম দেশগুলোতে উন্থিত মৌলবাদের প্রভাব যেমন মুসলিম জনগোষ্ঠীর একাংশকে প্রভাবিত করছে, তেমনি ভারতবর্ষের সংঘ পরিবারভুক্ত রাজনৈতিক দলগুলোর অনুসৃত মৌলবাদ হিন্দু সমাজের একাংশকে তীব্রভাবে আকর্ষণ করছে। মুসলিম মৌলবাদের পাশাপাশি হিন্দু মৌলবাদও সমাজের গভীরে শেকড় বিস্তার করছে। হিন্দুরা যেহেতু সংখ্যালঘু এবং সামাজিকভাবে নির্যাতিত, মৌলবাদের প্রতি তাদের ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল। কতিপয় দৃষ্টান্ত তুলে ধরলে বিষয়টার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠবে। দেখা গেল এক সুপ্রভাতে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন জগন্নাথ হল কর্তৃপক্ষ। স্বামী বিবেকানন্দের অন্য অনেক পরিচয় যাই থাকুক, তার ধর্মীয় পরিচয়টাই তার অন্যবিধ পরিচয়কে ছাপিয়ে উঠেছে। ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করা হয় না, কিন্তু এখানে যখন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো, তখনই মুসলিম শিক্ষকদের কেউ কেউ অগ্রণী হয়ে প্রস্তাব তুললেন সলিমুল্লাহ মুসলিম হলে এবং ফজলুল হক মুসলিম হলে নতুন করে নামকরণ করা হোক। আরেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পাল্টানোর প্রস্তাব করলেন।
প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একটিও অপ্রিয় বাক্য বিনিময় ছাড়া একটি সম্প্রদায় অন্য সম্প্রদায় থেকে কত দূরে সরে যাচ্ছে এই সকল ঘটনার মধ্যে তার প্রমাণ মেলে। পাকিস্তান আমলে জগন্নাথ হল ছিল শিক্ষা সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে অগ্রসর ছাত্রাবাস। এই হলটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে বিবেচিত হতো। সাম্প্রতিককালে পূজা পার্বণ, ধর্মীয় উৎসব এই হলে এত অধিক পরিমাণে অনুষ্ঠিত হচ্ছে, দেখে অনুমান করতে কষ্ট হয় না সংখ্যালঘু সম্প্রদায়ের আতঙ্ক কত অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণদের অন্যবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অসম্ভব হয়ে উঠেছে বলেই তারা অধিক হারে ধর্মকর্মের দিকে মনোযোগী হয়ে উঠেছে। হ্যাঁ, একটা কথা অবশ্য উঠতে পারে, ভারতের বিজেপির প্রভাবের কারণেই এসব ঘটছে। বাংলাদেশের মুসলমান ছাত্ররা যদি মাদ্রাসায় আফগানিস্তানের তালেবানদের পক্ষে যুদ্ধ করার জন্য গোপনে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, তাহলে হিন্দু ছাত্রদের অনুরূপ কর্মকাণ্ডে জড়িত হওয়ার অধিকার কেন থাকবে না? যুক্তির পিঠে যুক্তি দিয়ে কথার খেলা অনেক করা যায়, কিন্তু তাতে আসল সংকটের কোনো হেরফের হবে না। একটা কথা খুব স্পষ্টভাবে উচ্চারণ করা প্রয়োজন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা পলিটিক্যাল ডিমোরালাইজেশনের প্রক্রিয়া অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। সেটা এখন এমন একটা আকার ধারণ করেছে, সংখ্যাগুরু সংখ্যালঘু কারো পক্ষে পাশ কাটিয়ে যাওয়ার অবকাশ নেই। পলিটিক্যাল ডিমোরালাইজেশন গ্যাংগ্রিনের মতো, সমাজ দেহের যে কোনো অংশে এর বিষক্রিয়া শুরু হলে অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে বাধ্য। সংখ্যালঘুকে আশ্রিত ভেবে করুণা করা কিংবা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা উভয়ই ন্যায়ত স্বাধীন মানুষের নাগরিক সত্তার বিরুদ্ধে অপরাধ। ভারত উপমহাদেশের বিভক্তি, পাকিস্তানের জন্ম, পাকিস্তানের ভাঙন, আমাদের ইতিহাসের এই সকল ঘটনা একযোগে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে এই পলিটিক্যাল ডিমোরালাইজেশনের জন্ম দিয়েছে। অনুকূল পরিস্থিতিতে সেই ক্ষত শুকিয়ে আসতে থাকে, প্রতিকূল পরিস্থিতিতে তাতে পুঁজ রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। বাংলাদেশ যে মূল চিন্তার উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ করেছে, সেই বোধ যদি পূর্ণ দৈর্ঘ্যে বিকশিত হতে পারত, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর ফারাক অবশ্যই কমে আসত। যে সমস্ত সরকার বাংলাদেশ শাসন করেছে বা এখনও করছে, তারা সোচ্চার মুক্তিযুদ্ধের সমর্থক হোক বা মুক্তিযুদ্ধের প্রতি কৌশলগত আনুগত্য প্রদর্শন করুক, কমবেশি সকলে এই অপরাধে অপরাধী। তারা মুক্তিযুদ্ধের প্রকৃত মর্মবাণীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। নির্যাতিত মানুষ যেখানে জন্মগত অধিকার ভোগ করতে পারে না, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় সমাজে অবস্থানগতভাবেই নির্যাতিত, তাই অন্য সকল নির্যাতিত মানুষের সংগ্রামের সঙ্গে নিজেদের সংগ্রাম জড়িত না করলে সম্প্রদায়গতভাবে তাদের মুক্তি অর্জন অসম্ভব। একমাত্র নির্যাতিত মানবগোষ্ঠীর সম্মিলিত সংগ্রামী সংখ্যাগুরু ও সংখ্যালঘুর ফারাক রেখা মুছে দিতে পারে। বাংলাদেশ রাষ্ট্রটির বয়স 25 বছর, কিন্তু বাংলাদেশি সমাজের বয়স হাজার হাজার বছর। সামাজিক সংকটগুলো সামাজিকভাবেই আমাদের সমাধান করতে হবে। সমাজের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিবেকবান দূরদৃষ্টিসম্পন্ন মানুষদের একটা সত্য অনুধাবন করার সময় এসেছে। আমাদের সকলকে দেশে পাশাপাশি বসবাস করতে হবে। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে বেঁচে থাকার একটা মিলিত কৌশল আমাদেরকেই উদ্ভাবন করতে হবে। অবশ্যই সংখ্যাগুরু সম্প্রদায়ের দায় দায়িত্ব এতে অনেক বেশি। 7. বাংলাদেশি রাজনীতি সংস্কৃতির যা কিছু উজ্জ্বল অংশ, তার সিংহভাগই বামপন্থী রাজনীতির অবদান। ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে বামপন্থী রাজনীতির উত্তাপ থেকেই বাঙালি সংস্কৃতির নবজন্ম ঘটেছে। সামন্ত সংস্কৃতির প্রভাবমুক্ত একটি নতুনতর সংস্কৃতির উন্মেষ বিকাশ লালনে বামপন্থী সংস্কৃতিসেবীদের যে বিরাট সাফল্য এবং ত্যাগ,
তিল তিল করে সংস্কৃতির আসল চেহারাটি ফুটিয়ে তোলার কাজে বামপন্থী সংস্কৃতি কর্মীরা যে শ্রম, মেধা এবং যত্ন ব্যয় করেছেন, সে কাহিনী এখন প্রায় বিস্মৃতিতে বিলীন হতে চলেছে। তাদের সাফল্যের পরিমাণ হয়তো আশানুরূপ ছিল না, কিন্তু সূচনাটি করেছিলেন এবং অনেক দিন পর্যন্ত সংস্কৃতিকে লালন করেছেন। সংস্কৃতিতে উত্তাপ, লাবণ্য এবং গতি সঞ্চার করার ব্যাপারে বামপন্থী সংস্কৃতি কর্মীরা অনেক কিছু দিয়েছেন। সেই সব মহান অবদানের কথা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করার প্রয়োজন এখানে বড় হয়ে দেখা দিয়েছে। বামপন্থী রাজনৈতিক সংগ্রাম থেকেই বাংলাদেশের জাতীয়তার বোধটি প্রথম অঙ্কুরিত এবং মুকুলিত হয়। বাঙালি জাতীয়তার প্রাথমিক সোপানগুলো বামপন্থী রাজনীতির নেতাকর্মীরাই নির্মাণ করেছিলেন। সেজন্য তাদের জেল জুলুম, অত্যাচার, নির্যাতন কম সহ্য করতে হয়নি। সেই সময়ে আওয়ামী লীগ দলটির কাছ থেকেও তাদের কম নিগ্রহ ভোগ করতে হয়নি। পাকিস্তানের সংহতি বিনাশকারী, বিদেশি গুপ্তচর, ইসলামের শত্রু, এই ধরনের অভিযোগ বামপন্থী রাজনীতির নেতাকর্মীদের বিরুদ্ধে হামেশাই উচ্চারিত হতো। এসব লাঞ্ছনা সহ্য করেও বামপন্থী রাজনীতির নেতা এবং কর্মীরা ধর্মতান্ত্রিক পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর ভেতরেই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভ্রূণ রোপণ করতে পেরেছিলেন। বর্তমানের বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যেটুকু সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অধিকার ভোগ করেন, তার পেছনে রয়েছে বামপন্থী রাজনীতির বিপুল পরিমাণ অবদান। বামপন্থী রাজনীতিই শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত সমস্ত নির্যাতিত মানুষকে অধিকার আদায়ের স্বপ্ন দেখিয়েছে, সংগঠিত করেছে এবং আন্দোলনে টেনে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য, বামপন্থী আন্দোলন এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ উত্থানরহিত। বামপন্থী রাজনীতির মুমূর্ষু অবস্থা বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যকে তমসাচ্ছন্ন করে রেখেছে। এই দেশটির 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, অথচ এই দেশটির রাজনৈতিক ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করে, তার মধ্যে এই বিপুল পরিমাণ জনসংখ্যার কোনো প্রতিনিধিত্ব নেই। বাংলাদেশের কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত মানুষ গুটিকয় মানুষের শোষণ, নিপীড়নের শিকারে পরিণত হয়ে আসছে। তারা এমন কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে পারেনি যার সাহায্যে তারা নিজেদের ভাগ্য গড়ে তোলার সুযোগ পান। মধ্যশ্রেণীভুক্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নির্যাতিত জনগোষ্ঠীকে শোষণের মাধ্যমেই নিজেদের অবস্থান টিকিয়ে রেখেছে। তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ। তারা দেশে শিল্প কারখানা তৈরি করে দেশের বেকার সমস্যা সমাধান করতে পারেন না। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করতেও তারা অক্ষম। বাংলার ঘুণে ধরা গ্রাম সমাজের কাঠামোর পরিবর্তন করে নতুন সমাজ সৃষ্টি করার পরিকল্পনা তাদের নেই। সংখ্যাধিক জনগোষ্ঠীর প্রাণপ্রিয় দাবি খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা ব্যবস্থা, এসবের ব্যবস্থা তারা করেন না। আমাদের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে যে বিপুল পরিমাণ সৃজনী ক্ষমতা রয়েছে, সেটাকে মুক্তি দিয়ে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণও তাদের অভীষ্ট হতে পারে না। তারা নিজেদের শাসন শোষণের মাধ্যমে জরাজীর্ণ সমাজ ব্যবস্থা টিকিয়ে রেখে গোটা সমাজটাকে এমন একটা কারাগার বানিয়ে রাখতে চান যাতে করে মানুষ তার অধিকার কখনো ভোগ করতে না পারে। শাসক শ্রেণী সমাজের ওপর তাদের অপ্রতিহত শোষণ ব্যবস্থা কায়েম রাখার জন্য বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির তাবেদারি করে এবং আগ্রাসী শক্তির সঙ্গে হাত মেলাতেও কুণ্ঠিত হন না। এই সমাজে কৃষক, শ্রমিক, মেহনতি সমাজের স্বার্থ রক্ষা করতে পারে এমন বলিষ্ঠ আন্দোলন সমাজের অভ্যন্তর থেকে জেগে উঠতে পারছে না। আমাদের রাজনৈতিক জীবনে বামপন্থী রাজনীতির প্রভাব খুবই সামান্য। বামপন্থী রাজনীতির মধ্যে কোনো ঐক্য নেই। তারা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দল, উপদলে বিভক্ত। দেশের প্রকৃত বাস্তব পরিস্থিতি বিচার বিশ্লেষণের বদলে অপ্রয়োজনীয় মতাদর্শগত বিতর্কে তাদের সময় কাটে।
বাংলাদেশের বামপন্থী দলগুলোর পক্ষে সাধারণ নির্বাচনে প্রার্থী দেয়া অসম্ভব হয়ে ওঠে। কোনো রকমে প্রার্থী দাঁড় করাতে পারলেও সে সকল প্রার্থী নির্বাচনে এমন শোচনীয়ভাবে পরাজিত হয়, তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়। তাদেরকেও মধ্যশ্রেণীভুক্ত রাজনৈতিক দলগুলোর মতো ধনিকদের চাঁদার উপর নির্ভর করতে হয়। এক কথায় বাংলাদেশে বামপন্থী রাজনীতি সর্বপ্রকার উত্থান শক্তি হারিয়ে বসেছে। বাংলাদেশের রাজনীতিতে বামপন্থীদের কোনো অবস্থান না থাকার কারণে ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড দক্ষিণপন্থী কক্ষপথে ঢুকে পড়েছে। এই দুষ্টচক্রের ভেতর থেকে টেনে বের করতে না পারার কারণে গোটা রাজনীতিটাই পচে উঠেছে। বামপন্থী রাজনীতির এই দৈন্যদশা সমস্ত দেশপ্রেমিক এবং মুক্তিকামী মানুষের দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন একটা সময় ছিল যখন বামপন্থী রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ সকলের সামনে পরিদৃশ্যমান হয়ে উঠেছিল। সকলে বামপন্থী রাজনীতির ভবিষ্যতের মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতেন। এখন তাদের অতীত দিনের স্মৃতির কথা স্মরণ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের শহর বন্দর গ্রামগঞ্জের হাজার হাজার কর্মী যারা দেশ এবং জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য সব রকমের আত্মত্যাগ করতে কুণ্ঠিত হননি, এই সমস্ত ত্যাগী এবং নিষ্কলঙ্ক কর্মীরা এখন সকলের করুণার পাত্রে পরিণত হয়েছেন। রাজনীতি, কালোবাজারি, লুটেরা, চোরাচালানি, এক কথায় সমাজের যত খারাপ মানুষ আছে তাদের স্থায়ী পেশায় রূপান্তরিত হয়েছে। রাজনীতিতে সৎ মানুষের অবস্থান বহুকাল পূর্বেই অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চিহ্নিত অপরাধী মাফিয়া চক্রের হাতে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বন্দী হয়ে আছে। এই অবস্থাটি যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে, এই সমাজ মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের একটি রাজনৈতিক উত্থান অবশ্যম্ভাবী। পরিতাপের বিষয় হল, কৃষক, শ্রমিক, বিত্তহীন এবং নিম্নবিত্ত মানুষের জীবনের সংকট পূর্বের তুলনায় বহুগুণ বেড়েছে, অথচ তাদের প্রতিবাদ করার কোনো উপায় নেই। তাদের দাবির কাছে শোষক শ্রেণীগুলোকে নতি স্বীকারে বাধ্য করতে পারে এমন কোনো সংগঠন নেই। ইতিহাস ঘাঁটলে এমন বহু প্রমাণ পাওয়া যাবে, বাংলাদেশের নির্যাতিত জনগণ অতীতে এরকম উত্থান শক্তিহীন ছিল না। কৃষক, শ্রমিক, ছাত্র এবং নিম্নবিত্ত মানুষের সম্মিলিত আন্দোলনের তোড়ে ভূতপূর্ব পাকিস্তানের জঙ্গি লাট আইয়ুব খানকে পর্যন্ত পরাজয় স্বীকার করতে হয়েছে। অথচ বর্তমান সময়ে দরিদ্র মানুষের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত নির্বাচিত করার ক্ষমতা নেই। বামপন্থী রাজনীতির বর্তমান স্থবিরতার কারণগুলো অনুসন্ধান করতে হলে আমাদের পেছনের দিকে না তাকিয়ে গত্যন্তর নেই। বামপন্থী রাজনীতির মধ্যে যে উজ্জ্বল সম্ভাবনা মূর্তিমান হয়ে উঠেছিল, তা অনেকের মধ্যেই আশাবাদ জাগিয়ে তুলতে পেরেছিল। সকলে আশা করেছিলেন বামপন্থী রাজনীতি দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বামপন্থী রাজনীতির প্রবল প্রবাহে স্তরের পর স্তর বালু সঞ্চিত হয়ে মূল স্রোতধারাটি রুদ্ধ করে ফেলেছে। বিভ্রান্তি বিচ্যুতির সে বালুরাশি খনন করে বামপন্থী রাজনীতির গতিমুখটি উন্মুক্ত করে দেওয়ার জন্য অতীতের বিচ্যুতি এবং বিভ্রান্তিগুলোর দিকে অত্যন্ত নির্মোহ দৃষ্টিতে তাকানো অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। 1965 সালের পূর্বে ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন এবং কৃষক সমিতি যখন অবিভক্ত ছিল, সে সময়টাই ছিল বামপন্থী রাজনীতির স্বর্ণযুগ। সমাজের ভেতর থেকে সেই সময়ে যে শক্তিপুঞ্জ জাগ্রত হয়ে উঠেছিল, সকলে আশা করতেন হয়তো সেদিনের বেশি দূরে নেই যখন এই সংগঠনগুলোর নেতৃত্বে এই দেশের জনগণের কল্যাণমুখী একটি সরকার প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন মতাদর্শগত কারণে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। দুনিয়ার কমিউনিস্ট আন্দোলনের সাচ্চা নেতাকে, চীন না সোভিয়েত ইউনিয়ন?
তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। কমিউনিস্ট আন্দোলন দ্বিধাবিভক্ত হয়, একদিকে চীন, অন্যদিকে রাশিয়া। তার প্রভাব আমাদের দেশেও পড়ে। কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ন্যাশনাল আওয়ামী পার্টি, কৃষক সমিতি, শ্রমিক ইউনিয়ন এই সকল সংগঠন চীন রাশিয়ার প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এই চীন সোভিয়েত বিরোধের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বামপন্থী আন্দোলনের ওপর প্রথম আঘাতটা আসে। তারপরে ভারত আর চীনের মধ্যে যখন সীমান্তে যুদ্ধ সংগঠিত হলো, আমাদের দেশের বামপন্থী আন্দোলনে আর একটা বিভক্তি নেমে আসে। বেশিরভাগ হিন্দু সম্প্রদায় থেকে আগত নেতা এবং কর্মী সোভিয়েত রাশিয়ার প্রতি সমর্থন দিতে থাকেন। অন্যদিকে মুসলিম সমাজ থেকে আগত বেশিরভাগ নেতা এবং কর্মী চীনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। এই সময়ের হিন্দু কমিউনিস্ট এবং মুসলমান কমিউনিস্ট শব্দ দুটি সমাজে ব্যাপকভাবে চালু হয়ে যায়। বামপন্থী আন্দোলনের মধ্যে এই যে বিভক্তি ঘটল, তার পেছনে আমাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির চাইতে আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাবই সর্বাধিক সক্রিয় ছিল। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যখন 6 দফা কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নটি সামনে নিয়ে আসেন, মস্কো সমর্থক রাজনীতির অনুসারীরা পারস্পরিক বিবাদে রত ছিলেন। কিন্তু দুটি দলই 6 দফা কর্মসূচির নিন্দা করতে ছাড়লেন না। সে সময়ে রাশিয়া, ভারত এবং পাকিস্তান মিলিয়ে চীন বিরোধী একটি ব্লক করার প্রস্তাব দিয়েছিল। মুখ্যত সে কারণে মস্কোপন্থী সংগঠনগুলো নিখিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রতি অধিক যত্নবান হলেন। পরিতাপের বিষয় এই যে মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা অধ্যাপক মোজাফফর আহমদ 1954 সালে হোয়াট ইজ অটোনমি পুস্তিকাটি লিখে প্রকারান্তরে তৎকালীন পূর্ব বাংলার জাতিসত্তার প্রশ্নটি তুলে ধরেছিলেন। 1965 সালের পর আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের স্বার্থটা বড় করে দেখার কারণে তার লেখা পুস্তিকাটি অধ্যাপক সাহেব বেমালুম ভুলে যেতে পেরেছিলেন। সেই সময়ে মৌলানা ভাসানীর ছত্রছায়ায় বেইজিংপন্থী রাজনীতি পরিচালিত হচ্ছিল। ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিল বলে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। চীনপন্থী রাজনীতির অনুসারীরা আদর্শগত কারণে চীনের প্রতি অনুগত ছিলেন। চীনের নেতৃবৃন্দ তাদের অনুসারীদের বোঝাতে সক্ষম হলেন যে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরোধিতা করলে পাকিস্তানের সমাজতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত হবে। সুতরাং চীনপন্থীদের মধ্যে আইয়ুবের বিরোধিতা না করার একটা মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। বরঞ্চ তারা শেখ মুজিবের 6 দফার বিরোধিতা করতে আরম্ভ করেন এবং 6 দফার মধ্যে সিআইএর ষড়যন্ত্রের আভাস পেয়ে যান। মস্কো এবং বেইজিংপন্থী রাজনৈতিক দল দুটি যখন পারস্পরিক বাদ বিসংবাদে মত্ত, সেই সময়ে শেখ মুজিবুর রহমানের 6 দফার প্রতি তৎকালীন পূর্ব পাকিস্তানের উঠতি মধ্যবিত্ত সমর্থন দিয়ে বসে আছে। শহর বন্দর গ্রামগঞ্জ সর্বত্র 6 দফার সমর্থনে প্রবল গণজোয়ারের সৃষ্টি হল। বাঙালি জাতীয়তাবাদের অপ্রতিহত জয়যাত্রা দেখে মস্কোপন্থী রাজনীতির অনুসারীরা যখন আওয়ামী লীগের কাছে দাবি জানালেন যে আন্দোলনে তাদেরও অংশীদার করা হোক, শেখ সাহেব এক বাক্যে জানিয়ে দিলেন, দলের সাইনবোর্ড পাল্টে আওয়ামী লীগে চলে আসুন। বাঙালি জাতীয়তাবাদের যে উত্তাল উত্থান 65 পরবর্তী রাজনৈতিক আন্দোলনের মধ্যে জেগে উঠেছিল, বামপন্থী রাজনীতি তার নেতৃত্ব থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে গেল। অথচ এটা অবিসংবাদিত সত্য যে বাঙালি জাতীয়তার বিকাশের প্রাথমিক সোপানগুলো বামপন্থী রাজনীতির নেতা এবং কর্মীরাই নির্মাণ করেছিলেন। নকশালবাড়ি আন্দোলনের স্থপতি কমরেড চারু মজুমদার পশ্চিমবাংলার কমিউনিস্ট রাজনীতিতে একটি নতুন চমক সৃষ্টি করলেন। তার শ্রেণীশত্রু খতম তৎকালীন পূর্ব পাকিস্তানের চীনপন্থী রাজনীতির একাংশকে প্রবলভাবে প্রভাবিত করে। আব্দুল হক এবং মোহাম্মদ তোহা মৌলানা ভাসানীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটা দল তৈরি করেন।
পাকিস্তান সেনাবাহিনীর দখলদারিত্বের সময়ে কমরেড আব্দুল হক পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখার পক্ষে অবস্থান গ্রহণ করেন। মোহাম্মদ তোহা এবং সুখেন্দু দস্তিদার হকের সঙ্গে ভিন্নমত পোষণ করে দেশের অভ্যন্তরে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। রাষ্ট্রভাষা আন্দোলনের নেতা আব্দুল মতিন, আলাউদ্দিন, অধ্যাপক ওহিদুর রহমান প্রমুখ উত্তরবঙ্গের আত্রাই অঞ্চলে সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দেন। পাকিস্তান সেনাবাহিনীর দখলদারিত্বের সময়েই চীনপন্থী রাজনীতির ভেতর থেকে সুদক্ষ সংগঠক সিরাজ শিকদারের আবির্ভাব। তিনি স্বাধীন জনতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করার দাবিতে একাধিক সশস্ত্র সংগ্রামে সফল নেতৃত্ব দান করেন। সিরাজ শিকদারের রাজনৈতিক আন্দোলনের ধারাটি কিছুকাল সক্রিয় ছিল। তার মর্মান্তিক মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ধারাটির অবসান রচিত হয়। রণ এবং মেননের অনুসারীরা আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদীর গ্রামে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ করেছেন। সংক্ষেপে এই হল চীনপন্থী রাজনীতির অনুসারীদের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবস্থানগত একটা খতিয়ান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত রাশিয়া একটা মস্ত বড় সহায়ক ভূমিকা পালন করেছিল। মুখ্যত রাশিয়ার চাপের কারণেই বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে সমাজতন্ত্র স্থান দখল করে নিতে পেরেছিল। সোভিয়েতপন্থী কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, ছাত্র ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, সাংস্কৃতিক সংগঠন, মহিলা সংগঠন এবং কৃষক সংগঠন মিলিয়ে সমাজে তাদের একটা বড় রকমের অবস্থান ছিল। তারা যদি ইচ্ছে করতেন বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পক্ষে কোনো বাধা ছিল না, কিন্তু সোভিয়েত রাশিয়ার নির্দেশে তাদের একদলীয় শাসন ব্যবস্থা মেনে নিতে হলো। এই ঘটনাটি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ উভয়কে এমন একটা অন্ধকার গহ্বরে নিক্ষেপ করে সেখান থেকে অদ্যাবধি কারো পুরোপুরি উঠে আসা সম্ভব হয়নি। সেদিন যদি কোনো রকমে গণতান্ত্রিক প্রক্রিয়াটি চালু রাখা যেত, বাংলাদেশে একের পর এক স্বৈরশাসন জন্ম নিতে পারত না। দৃশ্যত বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হলেও দেশটিকে বিগত দিনের দায়ভাগ অদ্যাবধি বয়ে বেড়াতে হচ্ছে। বাম রাজনীতির সর্বশেষ তরঙ্গটি জেগে উঠেছিল আওয়ামী লীগ সংগঠনটিরই ভেতর থেকে। আওয়ামী লীগের নিরাপোষ লড়াকু তরুণ, যারা আওয়ামী লীগকে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আপোষ করতে দেয়নি, স্বাধীনতার পর তারাই আওয়ামী লীগ থেকে ছিটকে বেরিয়ে এসে জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে জাসদ গঠন করে। জাসদ দলটিকে বামধারার রাজনীতির সঙ্গে এক করে দেখা বোধ করি ঠিক হবে না। আওয়ামী তরুণ র্যাডিক্যাল অংশ থেকেই জাসদের সৃষ্টি। বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি উচ্চারণ করলেও অধিক সংখ্যক তরুণের তারুণ্যই ছিল তাদের প্রাণশক্তি। দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ছিটকে বেরিয়ে এসেছিল বলে আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল তার প্রবল ক্ষোভ। আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসার উগ্র আকাঙ্ক্ষার কারণে কোনো সুচিন্তিত রাজনৈতিক দর্শন দলটির চালিকা শক্তি হয়ে উঠতে পারেনি। একের পর এক আত্মঘাতী উদ্যমের মাধ্যমে দলটির শক্তি ক্ষয় হতে থাকে। শেখ মুজিব নিহত হওয়ার পর সামরিক শাসন যখন চেপে বসে, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা এবং কর্মীর মধ্যে একের পর এক বিভ্রান্তি জন্ম নিতে আরম্ভ করে। শেখ মুজিবের মৃত্যুর ১.৫ দশকের মধ্যেই দলটি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পড়ে। জাসদের অপমৃত্যু বাংলাদেশের রাজনীতির সবচাইতে করুণ সংবাদ। এই দলটির ছত্রখান হয়ে যাওয়ার মধ্যে একটি যুগের, একটি প্রজন্মের বিপ্লবী আকাঙ্ক্ষার অবসান ঘটে। ৮. বাংলাদেশের রাষ্ট্রসত্তাকে ঘিরে যে সকল বিতর্ক জন্ম নিয়েছে, আসলে সেগুলো পাকিস্তান রাষ্ট্রেরই উত্তরাধিকার। অর্থাৎ হিন্দু মুসলমান এবং অপরাপর জাতি মিলে একটি জাতি, না দুটি জাতি, না অনেক জাতি। ব্রিটিশ ভারতে এই সমস্যাটার সমাধান হয়নি, তাই ভারতকে দুটুকরো করতে হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে জাতীয়তার সংকটটির নিরসন হয়নি বলেই পাকিস্তানকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি করতে হয়েছে। দেখা যাচ্ছে
বাংলাদেশেও সেই মৌলিক সংকটটি নানান ছদ্মবেশ ধারণ করে জাতীয়তা সৃষ্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ বিশেষ সময় আসে যখন ধর্ম, সংস্কৃতি এবং জাতীয়তার প্রশ্নে বিভাজন রেখাগুলো বড় বড় ফাটলের জন্ম দেয়। বাংলাদেশ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এটাকে বলা যাবে না, কিন্তু এ কথা তো সত্যি, একটা শেকলের জোর কত তার দুর্বল করাটির প্রতিরোধ ক্ষমতার মধ্যেই প্রমাণ মিলে। ভারতের দিকে দৃষ্টিপাত করলে আমরা কি দেখতে পাই? ব্রিটিশ বিদায়ের প্রাক্কালে সমস্ত ভারতীয়রা মিলে একটা জাতি, তার ভিত্তিতেই ভারতীয় ইউনিয়নের সৃষ্টি হয়েছিল। সেই জায়গাটিতে ভারত কি স্থির থাকতে পেরেছে? বিকাশমান জাতীয়তার ধারণাগুলো ভারত অস্বীকার করতে পারছে না। নতুন নতুন জাতীয়তার ধারণাগুলোর সঙ্গে ফেডারেল রাষ্ট্র কাঠামোর সংঘাত লেগেই আছে। খুব স্লথ গতিতে হলেও ভারতকে এই বহু জাতীয়তার অভিমুখে অগ্রসর হতে হচ্ছে। ভারতে যে ব্যাপারটি বিবর্তন, রূপান্তর এবং ক্রমাগত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে, সেই একই জিনিস পাকিস্তানে আচমকা মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটে গেছে। এই ঘটনার সঙ্গে সিজারিয়ান অপারেশনের তুলনা করা চলে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায়। কিন্তু মনে রাখতে হবে, পাকিস্তান মুসলিম লীগেরই ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ জন্ম নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তার চিন্তা চেতনায় অনেক নতুন মৌল উপাদানের সংযোজন ঘটেছে। কিন্তু তারপরেও একটা জিজ্ঞাসা এখানে প্রধান হয়ে দেখা দেয়, যে সামাজিক শক্তিগুলো ভারত রাষ্ট্রকে এক জাতীয়তার মধ্যে বহু জাতীয় অবস্থানের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ সেই সামাজিক শক্তিগুলোর প্রতিনিধিত্ব করছে কিনা? উত্তর হবে খুব সম্ভবত না। বামপন্থী আন্দোলনের সার্বিক উত্থানই বাংলাদেশে বিবদমান সম্প্রদায়, জাতিগোষ্ঠীগুলোর মধ্যবর্তী দূরত্ব, সংঘাত কমিয়ে আনতে সক্ষম। মনে রাখা প্রয়োজন, শোষিত শ্রেণীগুলোর নেতৃত্বে রাষ্ট্রের চরিত্রের মধ্যে পরিবর্তন আনা সম্ভব নয়। সংবিধানে 50 পাতা লিখেও সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রান্তিক জাতিগুলোর অধিকার দেয়া যাবে না। বামপন্থী রাজনীতির সার্বিক উত্থান ছাড়া এই দেশটির মুক্তি সম্ভব নয়। বামপন্থী আন্দোলনের বিকাশের ধারাটি পর্যালোচনা করে যে সকল বাঁকে, বিভক্তি, বিভ্রান্তি, বিচ্যুতি আন্দোলনের গতিবেগকে দুর্বল করেছে, ভুল পথে পরিচালিত করেছে, ঠান্ডা মাথায় সেগুলো চিহ্নিত করে বামপন্থী বিকাশের নতুন সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার এখনই প্রকৃষ্ট সময়। যে সকল কারণে বামপন্থী রাজনীতি এদেশের প্রধান রাজনৈতিক ধারা হয়ে উঠতে পারেনি, সেগুলোরও একটা খতিয়ান করা প্রয়োজন। প্রথমত, জাতিসত্তার প্রশ্নটি পাশ কাটিয়ে বামপন্থী রাজনীতি বিপ্লবের প্রশ্নটিকে অগ্রাধিকার দিয়েছিল এবং তাই বামপন্থী রাজনীতি জাতীয় নেতৃত্বে অবস্থান হারিয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনীতির মতাদর্শগত দ্বন্দ্বটি আমাদের দেশের বামপন্থী দলগুলো যতটা বড় করে দেখেছে, আমাদের দেশের শোষিত জনগণের প্রশ্নটি তাদের চোখে সে তুলনায় গৌণ হয়ে দেখা দিয়েছে। তৃতীয়ত, অর্থনৈতিক উন্নয়নের একটা মৌলিক উন্নয়ন কৌশলের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের সংযোগ সাধন করে পরিবর্তনকামী শক্তিগুলো একটা জঙ্গি ঐক্য মোর্চায় টেনে আনার ব্যাপারে তাদের বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। চতুর্থত, আমাদের শোষিত জনগণের সামগ্রিক স্বার্থটি প্রতি দৃষ্টি না দেওয়ার কারণে বামপন্থী দলগুলোর মধ্যে মধ্যশ্রেণীভুক্ত রাজনৈতিক দলগুলোর কনিষ্ঠ অংশীদার হওয়ার প্রবণতা জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা অসম্ভব করে তুলেছে। পঞ্চমত, মেহনতি জনগণের সংস্কৃতির বিকাশ সাধনের ক্ষেত্রে তাদের পর্বত প্রমাণ ব্যর্থতা সামন্ত সংস্কৃতির রিক্তাবশেষকে টিকিয়ে রাখতে বিশেষ সাহায্য করেছে, যা প্রতিক্রিয়াশীল শক্তির সহযোগিতায় বারবার আমাদের সংস্কৃতির গতিধারার সুষ্ঠু বিকাশ প্রক্রিয়াকে ব্যাহত করেছে। ষষ্ঠত,
বৃহত্তর জনগোষ্ঠীর মানস চৈতন্যের শুশ্রূষা করে তার মান উন্নত এবং বোধ উপলব্ধিতে নতুন সমাজের ভ্রূণ গ্রহণ করার পরিবেশ সৃষ্টি না করে অনুভূতিকে আহত করার প্রবণতা বৃহত্তর জনগণকে বামপন্থীর প্রতি বিমুখ করে তুলেছে। সপ্তমত, সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রান্তিক জাতিসমূহের নিরাপত্তা এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণের অধিকারের প্রতি যথেষ্ট অঙ্গীকার সম্পন্ন না হওয়ার কারণে তাদের মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি জন্ম নিয়েছে। অষ্টমত, বামপন্থী রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ সমস্ত জাতির নেতৃত্ব দেওয়ার বদলে সমাজে বিশেষ বিশেষ অংশকেই কর্মক্ষেত্র মনে করেন বলে তারা একটি পলায়নবাদী পরাজিত মানসিকতার শিকারে পরিণত হয়েছেন। সে কারণে বামপন্থী রাজনীতিকে আমাদের রাজনীতির প্রধান ধারা হিসেবে তারা চিন্তা করতেও সক্ষম নন। নবমত, বিশ্ব পরিসরে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতন আদর্শিকভাবে আমাদের বামপন্থী দলগুলোর নেতা এবং কর্মীদের হতবিহ্বল করে ফেলেছে। তাই তারা আমাদের শোষিত জনগণের উত্থান ক্ষমতার প্রতি আস্থা স্থাপন করতে পারেন না। দশমত, বাজার অর্থনীতির জয়যাত্রা বামপন্থী বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদদের একাংশকে মোহাবিষ্ট করে ফেলেছে। তারা জনগণের শ্রমনির্ভর অর্থনৈতিক বিকাশের পথ পরিহার করে বাজারের ওপর অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন। তাদের এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। বিকল্প অর্থনৈতিক যুক্তি নির্মাণে বামপন্থী অর্থনীতিবিদদের মধ্যে কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। বিশ্বব্যাংক, IMF এ সকল আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ধনী দেশগুলোর স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। আমাদের জাতীয় স্বার্থের প্রেক্ষিতটি তারা উপেক্ষা করে থাকেন। একাদশতম কারণ হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের জন উদ্যোগ এবং সামাজিক সংহতি বিনষ্ট করার বিষয়টি উল্লেখ করতে চাই। আমাদের অর্থনৈতিক পরিস্থিতির এ পর্যায়ে হয়তো স্বেচ্ছাসেবী সংস্থানসমূহকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ যেভাবে সরকারের উত্থান পতনে অংশগ্রহণ করতে শুরু করেছে, তাদের এই ক্ষতিকারক ভূমিকার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ প্রয়োজন। তারাই বামপন্থীর বিকাশের প্রধান প্রতিবন্ধক হয়ে উঠেছে। প্রাচ্যবিদ্যা প্রকাশনীর স্বত্বাধিকারী সমাজবিজ্ঞানী ডক্টর লেনিন আজাদ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের নতুন একটি সংস্করণ প্রকাশ উপলক্ষে বারবার চাপ প্রয়োগ করে আমাকে এই সুদীর্ঘ সাম্প্রতিক বিবেচনাটি লিখতে প্ররোচিত করেছেন। আদ্যপান্ত লেখাটি কম্পিউটার টাইপ করার কাজে আমার সহকর্মী রতন এবং আমার ভ্রাতুষ্পুত্র আনোয়ার সব ধরনের ঝক্কি ঝামেলা সহ্য করেছে। তাদের প্রতি রইল আমার শুভাশিস। উত্থান পর্ব কার্যালয়, ৭১ আজিজ সুপারমার্কেট, শাহবাগ, ঢাকা। আহম্মদ ছফা, 15 আগস্ট 1997। এরই মধ্য দিয়ে শেষ হল আহম্মদ ছফার সাম্প্রতিক বিবেচনা, অর্থাৎ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস মূল বইয়ের ভূমিকা।